দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ। আজ পর্ব 19। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা, পরিচ্ছদের পরবর্তী অংশ। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন, স্বামীজি সে চেষ্টা করেছিলেন। মা নিজেই বলেছিলেন, তাঁর যাবার পর নরেনেরা বললে বাড়িটা 3 দিনও থাক, আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে। সদ্য সদ্য মায়ের মনে কষ্ট। রামদত্ত টত্ত এরা বললে তোদের আর ভিক্ষা করে খাওয়াতে হবে না, বাড়ি চুকিয়ে দিলে। কাশীপুর থেকে বলরামবাবু শ্রী মাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন। সেখানে কয়েকদিন থাকার পর শ্রী মা বৃন্দাবনে বছরখানেক বাস করেন। এর ব্যয়ভার বলরামবাবু প্রমুখ ভক্তগণ বহন করেছিলেন। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামারপুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিলেন। রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক 7 টাকা করে দিতেন। কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রী মায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজাঞ্চি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয়। শ্রী রামকৃষ্ণের ভাতুষপুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল। স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কামারপুকুরে শ্রীমায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রীমাকে কলকাতায় এনে রাখতেন, কিন্তু শ্রীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করতে হতো। সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত। তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন। 1894 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠিতেও তার ওই বিষয়ে ব্যাকুলতা দেখি। স্বামীজি লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায়, তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি। জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। আবার 1894 খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন, মা ঠাকুরুনীর জন্য জমি খরিদ করিতে হইবে, তাহা ঠিক করিবে। অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক, পরে দেখা যাইবে, কিন্তু জমিটা প্রশস্ত চাই। কি প্রকারে কাহাকে টাকায় পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে। 1894 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর
মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা ভাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্ত। বুঝতে পারিস, 2-3 হাজার টাকার মতো একটা জায়গা দেখো। জায়গাটা বড় চাই, আপাতত মেটে ঘর, কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে। যত শীঘ্র পারো জায়গা দেখো, আমাকে চিঠি লিখবে, কালীকৃষ্ণ বাবুকে জিজ্ঞাসা করবে কি রকম করে টাকা পাঠাতে হয়, কুকের দ্বারা কি প্রকারে। যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই। ওইটি হলে ব্যাস আর্ধেক হাঁপচারি। জায়গাটা বড় চাই, তারপর দেখা যাবে, আমাদের জন্য চিন্তা নাই। ধীরে ধীরে সব হয়ে যাবে। কলকাতার যত কাছে হয় ততই ভালো। একবার জায়গা হলে মা ঠাকুরানীকে সেন্টার করে গৌরীমা, গোলাপমা একটা বেডোল হুজুগ মাজিয়ে দিক। 1 মাসের মধ্যেই আবার 1894 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। লিখছেন, পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে, যত শীঘ্র পারো। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আর একটি চিঠিতে স্বামীজি লিখলেন, মা ঠাকুরানীর জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে। একটা বড় জমি প্রথমে চাই, তারপর বাড়ি ঘর সব হবে। আমাদের মঠ ধীরে ধীরে হবে, ভাবনা নাই। যদি তুমি কাহাকে টাকা পাঠাইব, অর্থাৎ কাহার নামে লিখিতে তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম। টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে। পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো, কাছাকাছি হওয়া চাই, অর্থাৎ 2টা জমি যাহাতে অতি নিকটে হয়, এমতো চেষ্টা করিবে। কলিকাতা হইতে কিছু দূরে হয়, চিন্তা নাই, 2টো জমির কথা ভুলবে না। এবং তোমাদের মধ্যে কে এ কার্যের ভার লইবে তাহা লিখিবে। অপিচ গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে। স্বামী ব্রহ্মানন্দকে 1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামীজি লিখছেন, যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভায়া, তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা, আমার টাকা করি সব মজুদ, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো। জমির জন্য 3, 4 অথবা 5,000 পর্যন্ত লাগে তো ক্ষতি নাই। ঘর দ্বার এক্ষণে মাটির ভালো, 1 তলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো। ক্রমে ঘর দ্বার ঠিক ধীরে ধীরে উঠবে। যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শে করিবে। ওই চিঠিরই শেষাংশে স্বামীজি লিখেছেন, কিছু কালেকশন নেবে, তাতে 2-1 হাজার টাকা হতে পারবে। তাহলে মা ঠাকুরানীর জমির উপর দস্তুর মতো ঘরদার হয়ে যাবে। বৈকুণ্ঠনাথ সান্যালকে 9 ফেব্রুয়ারি 1895 তারিখে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি কিনে দিলে আপনি আমাকে ঋণমুক্ত মনে করব। আমি আপনাকে ঋণমুক্ত মনে করব। মা ঠাকুরানীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় যে স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরু ভাইদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করেছেন।
এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি দেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল। কিন্তু 1902 খ্রিস্টাব্দের স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে। 4 বছর পরে 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুড় মঠকে দান করেন। 1907 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত 2700 টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন। বাড়ি তৈরি শেষ হয় 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে। 1909 খ্রিস্টাব্দের 23শে মে শ্রী মা এই বাড়িতে পদার্পণ করেন। স্বামীজির জীবনকালে মায়ের স্থায়ী বাসস্থান না হয়ে ওঠার কারণ সম্পর্কে বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন, স্বামীজিকে হয়তো শ্রী মা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে, পরে তার বাড়ি করা যাবে। শ্রী মা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি, ভারতবর্ষের প্রতীক বিগ্রহ। নিবেদিতা, মিস ম্যাকলাউড এবং মিসেস ওলি বুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের বাগবাজারে শ্রী মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল। তার মনে ভয়ও ছিল শ্রী মা তাদের কিভাবে গ্রহণ করবেন। কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রী মা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছেন। স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, শ্রী মা এখানে আছেন, ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন, ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? শ্রী মা এদের গ্রহণ করেছেন, অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন। এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয়। কিন্তু শ্রী মা যে ছিলেন অতুলনীয়া, তার তুলনা তিনি নিজেই। সেই অতুলনীয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান। শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন, মা, এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। স্বামী প্রভানন্দের সূত্রে কথামৃতকার শ্রী মর অপ্রকাশিত ডায়েরিতে উল্লিখিত একটি ঘটনার কথা জানা যায়। 23শে এপ্রিল 1890 অর্থাৎ শ্রী রামকৃষ্ণের তিরোধানের প্রায় বছর চারেক পর বলরামবাবুর বাসভবনে স্বামীজি একদিন গুরুভাইদের কাছে বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি। সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, কেন? ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী। স্বামীজিকে স্বামী যোগানন্দের একথা বলার উদ্দেশ্য শ্রী রামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন, তাই শ্রী শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু শ্রী রামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না।
স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র। শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন, স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তার আগেই মহামহিমায় অধিষ্ঠিতা হয়েছেন তার প্রমাণ আছে। বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে 14 ফেব্রুয়ারি 1890-এ বলরামবাবুকে লেখা চিঠিতে প্রবন্ধের প্রথমেই আমরা দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল। শ্রীরামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত। তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ, এই উপলব্ধি স্বামীজির আর্য প্রজ্ঞায় যথাসময়ে প্রতিভাত হবেই। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রীমাকে শ্রীরামকৃষ্ণের দর্পণে না দেখে তার স্বস্বরূপেই চিনুন। তা না হলে শ্রীমাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী রূপে, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে। তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সেই শ্রদ্ধা স্থায়ী হবে না। শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবী বার্তাবহ, তেমনি শ্রীমায়েরও। নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনাবেন না, চেনাবেন শ্রীমাকেও। গুরু ভাইদের কাছেও তুলে ধরবেন সংঘজননী শ্রীমায়ের প্রকৃত স্বরূপ। সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক, তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত। আমরা জানি না ঠিক কোন সময়ে সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল, তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কী রূপ নিয়েছিল। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।